এই ৭১ ধরনের ঘটনা ছিল, ২৪-এ একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ওই সময় যারা আপনার বাংলাদেশের বিরুদ্ধে ছিল তারাও ইতিহাসে ঠাঁই পায়নি। আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে তারাও ঠাঁই পাবে না আমার মনে হয়, এবং বাংলাদেশে এগিয়ে যাবে। প্রত্যেকটি বিশ্বাসকে, প্রত্যেকটি আদর্শিক চিন্তাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে, শুধু চেতনা 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 বলে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মিসবাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলাউড়া টাইমসের পর্দায়। আজকে আমাদের সাথে আছেন কুলাউড়ার এক সময় রাজপথ কাঁপানো নেতা, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন। আপনারা জানেন যে তিনি গত কয়েকদিন আগেই আসলে দেশে এসেছেন, কারণ তিনি প্রায় 17 বছর, যা কিনা এক যুগেরও বেশি সময় ধরে দেশে আসতে পারেননি আওয়ামী লীগের নিষেধাজ্ঞার জন্য। তো আজকে আমরা তার সাথে এই বিষয়ে কথা বলবো, ওনার রাজনৈতিক জীবন নিয়ে আমরা কথা বলবো। আমরা স্বাগতম জানাচ্ছি শরীফুজ্জামান চৌধুরী তপন। ধন্যবাদ কুলাউড়া টাইমসকে, এবং সেই সাথে যারা এই অনুষ্ঠানের জন্য আমাকে কষ্ট করে এসে সুযোগ করে দিয়েছেন দুটি কথা বলার জন্য, আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কুলাউড়া টাইমসের অত্যন্ত সমৃদ্ধি কামনা করব। তো প্রথমে জানতে চাইব আসলে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আসলে বিভিন্নভাবে আসলে আমরা জানতে পেরেছিলাম আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করার পর থেকে আসলে আপনি প্রায় 17 বছর ধরে দেশে আসতে পারে। এই যে দেশে না আসার আক্ষেপ, আসলে এই আক্ষেপ তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু তারপরও তরুণ প্রজন্মের জন্য যারা আসলে জানতে পারে আসলে ঘটনাটা, সেই প্রেক্ষাপট থেকে আপনি কেন মামলা করেছিলেন? 2008 সালে যখন মঈন ফখরুদ্দিনের যে সরকার তত্ত্বাবধায়ক সরকার নামে যে আর্মি গভর্নমেন্ট বিএনপিকে নিঃশেষ করার যে পরিকল্পনার অংশ হিসেবে কাজ করেছিল, তারই প্রেক্ষাপটে আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। সেই নির্বাচনের পর থেকেই শুরু হয় নিপীড়ন, নিষ্পেষণ এবং বিভিন্ন ধরনের 2013 সালের শেষের দিকে অসহযোগ আন্দোলন সহ বাংলাদেশে তৎকালীন সময়ের যে নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সর্বত্র ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের অংশ হিসেবে তখনই শুরু হয় গুম, খুন এবং বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়নমূলক কর্মকাণ্ড। এরই অংশ হিসাবে দেখলাম আমরা প্রত্যেক জেলায়, বিশেষ করে ঢাকা শহরে, আমার মনে আছে বাসাবো থানা ছাত্রদলের এবং ঢাকা মহানগরীর ছাত্রদলের নেতা জনিকে গুলি করে মারার পর এরকম অনেক 14টা 64টা পর্যন্ত গুলি শরীরে নিয়ে অনেক মানুষ আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। যেমন নাটোরের সানাউল্লাহ নূর বাবু উপজেলার চেয়ারম্যান ছিলেন, ওনাকে গুলি করে মারা হয়েছে, কয়েকদিন পর লাশ রাস্তার পাশে পাওয়া গেছে। এইভাবে অনেকেই তখন আমার দলীয় যারা সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যারা রাজনৈতিক নিয়ন্ত্রণ করেন, তাদের সঙ্গে আলোচনা প্রেক্ষিতে এবং আমার মনে হলো যে আমরা যদি এই বিষয়গুলি, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলি দেশের ভিতরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না বা নিউজ হচ্ছে না বা ওই রকম প্রচার পাচ্ছে না, বলা যাচ্ছে না, তখনই আমাদের মনে হয় যে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার দরকার। যদিও কিছু মানবাধিকার সংগঠন সেই সময় কথা বলেছে, বিশেষ করে অধিকার এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তখনই আমরা ওই যে হিউম্যান রাইটস কোর্টে একটি পিটিশন দায়ের করি, যার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ব্যারিস্টার সালাম সাহেব সেটি করেছিলেন, সব কিছু আইনগত দিক করে, এবং পিটিশনটি সাবমিট করা হয় আইনানুগভাবে। এবং পরবর্তীতে এরা আমাদেরকে অ্যাকনলেজমেন্ট পাঠায় যে এরা মামলার
এবং আমরা প্রেস কনফারেন্স করে সেটি প্রকাশ করি এবং বলি সাময়িক সময়ের জন্য হলো সেই সময় ওই ক্রস ফায়ারটা কিছুদিনের জন্য বন্ধ ছিল এবং আমি না আরও কয়েকজন সহকর্মী একই ধরনের পিটিশন দিয়েছিলেন, যা পরবর্তীতে তাদের কাছে এই বিবদ্ধ এখনও রয়েছে সেই সময়ের অভিযোগগুলি। এই হলো প্রেক্ষাপট। এবং আওয়ামী লীগ থেকে যে আপনাকে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞাটার ব্যাপারে আপনি নিশ্চিত কিভাবে হন? আমি নিশ্চিত হলাম, আমি এই যে এখানে বসে আছি, এখানে ডিবির একজন কর্মকর্তা এসে আমার আম্মার সঙ্গে তখন আমার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে আলাপ করে এবং জানতে চাই আমি দেশে এসেছিলাম কিনা বা সর্বশেষ কবে এসেছিলাম কিন্তু নেই। এবং আমার কিছু বন্ধু বান্ধব যারা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে রয়েছে তাদেরও ইন্টারভিউ নেওয়া হয়েছে, একটি ফাইল ওপেন করা হয়েছিল, এইভাবেই আমি জানি। এবং এরপরে আমাদের কিছু সহকর্মী যারা দেশে এসেছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছে সুনির্দিষ্টভাবে আমার কথা জিজ্ঞেস করা হয়েছে এভাবেই জানে। এর ভিতরে তো অনেক দিন আসলে কেটে গিয়েছে, আমরা আরও জানতে পেরেছি যে আপনার বাবা এবং আপনার ভাইয়ের জানাজা তো আপনি আসতে পারেননি। আসলে বিষয়টি আসলে খুবই দুঃখজনক, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই প্রেক্ষাপটে আসলে আপনি কি এই দেশে আসতে চেয়েছিলেন, আর কি ভিসার কোনো জটিলতা ছিল বা এয়ারপোর্টে কোনো জটিলতা? ভিসার কোনো জটিলতা ছিল না, ভিসার জন্য আমি অ্যাপ্লিকেশনই করি না। এইবারও যে আমি দেশে এসেছি আমি ভিসা নিয়ে এসেছি, এয়ারপোর্ট থেকে অন অ্যারাইভেল আমি ভিসা নিয়েছি, কারণ আমার কোনো ইয়ে ছিল না। এবং যেগুলি আমি ভিসার সমস্যা ছিল না, কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছেন এরকম মানুষ আছেন, যেমন এই যে 5ই আগস্টের পরে প্রথম যে মামলা যিনি করেছেন আমাদের এক ছোট ভাই ছাত্রদল করতে এক সময় সাতিল যে মামলাটি পরে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা 5ই আগস্টের পরে, সে সাতিলকে গ্রেফতার করা হয় এয়ারপোর্টে। এবং আরেকজন শহীদুল ইসলাম মামুন, শহীদুল ইসলাম মামুন যুক্তরাজ্য বিএনপির আমার পরে জয়েন্ট সেক্রেটারি ছিল, তাকে গ্রেফতার করা হয় সিলেটে এয়ারপোর্ট থেকে। এরপরে আরও একজনকে গ্রেফতার করা হয়, সেও নিবেদন করতে আমাদের শুরু হয় এবং তাদের দীর্ঘদিন যে রিমান্ডে নিয়ে যাওয়া হয় বিভিন্ন। যাই হোক, এই পরিস্থিতিতে আমি বিদ্ধ ছিলাম, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে হয়তো কোনোদিন আমরা আপনি কেন দেশে আসতে পারেননি সে বিষয়ে আমরা জানলাম। অনেক দুঃখ ভরা স্মৃতি রয়েছে, সেই স্মৃতি না হয় এখন সেই স্মৃতির ভিতরে এখন আমরা নাই ঢুকি। আপনাকে একটু আপনি ভিন্ন একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দল রয়েছে, তো এত সব রাজনৈতিক দল আসলে রেখে আপনাকে কেন এই জাতীয়তাবাদী আদর্শের সাথে আসলে সম্পৃক্ত হলে? না, শহীদ রাষ্ট্রপতি রোমান যখন দল গঠন করেন তখন ওনার একটা মিশন এবং ভিশন ছিল। ওনার মিশন এবং ভিশনটা ছিল যে বাংলাদেশ, আমরা বলি না যে বাংলাদেশ অমিত কি, যে বাংলাদেশ একটা অশেষ মানে সম্ভাবনার দেশ বাংলাদেশ, যার সম্ভাবনা বহুবিধ সম্ভাবনা রয়েছে, প্রাকৃতিক ইয়ে রয়েছে, এবং বাংলাদেশকে নিয়ে ওনার একটা সুন্দর পরিকল্পনা ছিল। উনি ওইটা বুঝতে পেরেছিলেন যে এই বাংলাদেশ, যে বাংলাদেশ 1975-এর পূর্বে মানে দুর্ভিক্ষে বাত না খেয়ে মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেই বাংলাদেশ কয়েক বছরের ব্যবধানে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ খাদ্য রপ্তানি করেছে। এটা শুধু জিয়াউর রহমানের সুবিশাল কর্মযোগ্যের অংশ। এবং উনি বুঝতে পেরে এই যে আজকে আমাদের বন্যার সমস্যা, পানি নিষ্কাশনের সমস্যা, এগুলি তৎকালীন সময় জিয়াউর রহমান খাল খনন করে দেশকে
সুজলা সুফলা শস্য শ্যামলা হিসেবে এই আমাদের এখনো ব্যাকবোন হইল কৃষি। সেই কৃষির যে বিপ্লব, সবুজ বিপ্লবের জন্য উনি স্বপ্ন দেখেছিলেন। এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদেরকে তিনি ইসবুল বাহারে নিয়ে কক্সবাজার থেকে গহীন সমুদ্র বন্দরে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন যে এই হলো বাংলাদেশের সীমানা, এটা আমাদের অংশ। দক্ষিণ তালপট্টি এইসব যে এই সমুদ্রে উনি বোঝাতে চেয়েছিলেন যে তোমরা একদিন বড় হয়ে এই দেশের কর। এই যে স্বপ্ন উনি দেখেছিলেন। এবং আমরা যে দুর্বৃত্তায়িত রাজনীতির ছোটবেলা দেখি, আওয়ামী লীগ এবং জাসদের মধ্যে যে হানাহানি রক্তক্ষয়, তার বিপরীতে একটি মধ্যপন্থার একটি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ কেন্দ্রিক যে রাজনীতি, বাংলাদেশকে দাঁড়ান করে যারা এবং উন্নয়নের যে গতিধারা, তিনি জিয়াউর রহমান এত অল্প সময় বেঁচে ছিলেন। আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এই মানুষ একদিকে কৃষি বিপ্লব, আরেকদিকে শিল্প বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব এবং শিক্ষাঙ্গনকে, যে শিক্ষাঙ্গনে স্বাধীনতার পর ছুরি রিভলভার রেখে যে ছাত্ররা পরীক্ষা দিত, ছাত্রলীগের নেতারা কর্মীরা, সেই অবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা একটা সুনির্দিষ্ট সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা, এটা জিয়াউর রহমানের জন্য সম্ভব ছিল। যার জন্য আমরা ওই সময় দেশকে কিছু দেওয়ার জন্য, দেশকে ভালোবেসি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আমরা যোগ দিই এবং আমরা শুরু করি। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম তার মুখ থেকে শরীফুজ্জামান চৌধুরী তপন, যিনি 17 বছর পর আসলে দেশে ফিরেছেন। এটাও কিন্তু আসলে একটা স্বদেশ প্রত্যাবর্তন। তো সেই প্রেক্ষিতে ওনার মুখ থেকে আমরা শুনছিলাম যে উনি আসলে রাজনৈতিক জীবন কিভাবে আসলে বিএনপি রাজনীতির সাথে তিনি জড়িত হয়েছিলেন এবং কেন জড়িত হয়েছিলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা। এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব। বিরতির পর আবারও আপনাদের সাথে আমি যুক্ত হব। কুলাউড়া পৌরসভায় ডাইনিং ডিলাইটের সকল ফুড সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পেতে যোগাযোগ করুন এখনই। বিজ্ঞাপন বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মিসবাহ। আপনারা জানেন আজকে আমাদের সাথে যুক্ত আছেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান তপন। আমরা এতক্ষণ তার সাথে গল্প করছিলাম, অনেক প্রশ্ন আমাকে করেছে এবং তিনি সুন্দরভাবে আমাদের উত্তর দিয়েছেন। আবারও চলে যাচ্ছে ওনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে। আপনার কাছে আসলে জানতে চাইবো যে আপনি তো দীর্ঘদিন আসলে প্রবাসে ছিলেন। তো প্রবাসে থাকাকালীন কিন্তু আসলে অনেকেরই দেশের জন্য অনেকটা ভালোবাসা থাকে, টান থাকে। দেশের কথা আপনারা নিশ্চয়ই চিন্তা করেছেন এবং আমরাও দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এবং আন্তর্জাতিক মাধ্যমে আপনারা অনেক ভাবে কথাবার্তা বলেছেন। আসলে তৎকালীন সময় আমরা দেখেছি গত 5 আগস্টের আগেও যদি আমরা বলি, আমি আমার কথাই বলবো যে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আসলে আমারও স্বাধীনতা ছিল না। অনেক কিছু লিখতে বা বলতে আমার নিজের অনেক ভয় হতো যে এই বুঝি আইসিটি একটা ঢুকে যায়। তো সেই প্রেক্ষাপটে আসলে এই যে আমাদের বাক স্বাধীনতা ছিল না, আপনারা সঠিক তথ্য পাচ্ছিলেন না। আমরা সবসময় দেখতাম যে আসলে জনগণ একটা কথা বলতো কিন্তু যে বিটিভিতে চলছে বাতাবিলের পুরো বাম্পার সভা। তো এইসব দেখে আসলে সেখানে আপনার অনুভূতি কেমন ছিল? আসলে নিজে আমি কথা বলতে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে। আসলে এই পরিবেশটা ছিল না খরমলার। এই যে নিষ্পেষণ, মানুষের বাক রোধ করা, এটা ছিল বাকশালের ওনার পিতার আমাদের রাজনীতি মানে গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র না, প্রথম ধাপটা ওনার পিতা চেষ্টা করেছিলেন নির্মমভাবে। আরও সহস্র গুণ বেশি নির্মমতার সহিত, নিষ্ঠুরতার সহিত এবং অত্যন্ত নিম্নমানের আচার আচরণ দিয়ে, আইন কানুন দিয়ে উনি মানুষের কণ্ঠরোধ করতে চেয়েছিলেন, করেছেন অনেক ক্ষেত্রেই। এবং দেখেন আজকে একজন সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের আজকে কত বছর যে বিচার তারিখ পরিবর্তন করা হলো, এগুলি কিসের আলামত বলেন? এভাবে তো একটা দেশ চলতে পারে না। মানুষকে যখন বন্দি করে, আমাকে যদি এখানে আটকে বন্দি করে বলা হয় যে তুমি আর বেরোতে পারবে না, তখন আমি ওইটা ব্যঙ্গে বেরোয়ার চেষ্টা করবো। এটাই নিয়ে মানুষের সহজাত প্রবৃত্তি হলো যখন তাকে আটকে ফেলা হয় তখন সে চেষ্টা করে বের হবেই। এই পরিবর্তনটা 2017 সালে হলে, 2014 সালে হলে মানুষ এতটা বুঝতে পারতো না। আজকে যেভাবে ঘৃণার সহিত অত্যন্ত
ক্ষোভের সহিত মানুষ যে বাসায় ওনার বিরুদ্ধে কথা বলে, সে ডিজার্ভ ইট, উনি সেটা ডিজার্ভ করেন। কেন, কি জন্য ডিজার্ভ করেন? যে ওনার এই যে কর্মকাণ্ডগুলো মানুষের সামনে যত সম্মুখে এসেছে, ততই উনি মানুষের গণশত্রুতে পরিণত হয়ে উনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন। এই যে উন্নয়নের যে ফেরিস্তি আমরা এতদিন শুনেছি, আপনি খুব বেশি দিন আগের ঘটনা না, ওই যে মেট্রো রেল যখন বন্ধ হয়ে গেল, যে তখন ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় শেষের দিকে আপনি শুনে থাকবেন যে বলেছিল যে 1,000 কোটি টাকার উপরে লাগবে, 1 বছর লাগবে ঠিক হতে। কিন্তু কত টাকা লেগেছে এবং কত স্বল্প সময় সেটা আবার চালু হয়েছে, এতেই বোঝা যায় যে সুমনগরের ফাঁকিটা কোন জায়গায়। এই যে লুটপাটের যে মওরা, সেটা তো উন্নয়নের নামে লুটপাট হয়েছে জাতীয়ভাবে। দেশকে লক্ষ কোটি টাকার উপরে এরা বৈদেশিক মুদ্রা ঋণ এনে এইসব মচ্ছব পড়েছে। আমি কোনোভাবেই এই উন্নয়নকে উন্নয়ন বলতে পারি না, যে উন্নয়ন জনগণের পকেটের টাকা কেড়ে নিয়ে আপনি বিদেশে বাজার করছেন, যে উন্নয়নের অজুহাতে। হ্যাঁ, তো যাই হোক, সবই মানুষ জানে, এসব নিয়ে নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, এই যে অবকাঠামোগত যে উন্নয়নের ধারাবাহিকতা বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন ধরনের, আমি আগেই বলেছি যে প্রতি স্বৈরাচারের রেখে যাওয়া অনেক বা সুবিধাভোগী। যে পুলিশ কর্মকর্তাটি ধরেন পাশের থানায় গুলি করেছেন, তিনি অন্য আরেক থানায় গিয়ে বদলে গেলে উনি চরিত্র পাল্টে ফেলবেন না, পাল্টাতে পারবেন না। এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে পুলিশের, আমরা পুলিশ ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু বাংলাদেশ এইবার সর্বপ্রথম আরেকটি জিনিস আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশ একটা, কি বলবো, মানে পুলিশ ছাড়া যে একটা রাষ্ট্র চলতে পারে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। আসলে আমাদের দেশের মানুষ ভালো। আমি উন্নত বিশ্বে আজকে 26-27 বছর ধরে আছি, একদিন যদি পুলিশ থাকে না, কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে এটা অনুমানও করতে পারবেন না। ওই তুলনায় মন মানসিকতার দিকে আমাদের দেশে মানুষ শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের বদনামটা মুষ্টিমেয় মানুষের জন্য, যারা এই প্রশাসন বা এই সমাজ ব্যবস্থাকে সমাজ বিরোধীদের ভূমিকায় নেমে শুধু নিজের ফায়দা হাসিলের জন্য অবৈধ কর্মকাণ্ডগুলি করে। এবং এক শ্রেণীর অসাধু অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছেন, পুলিশ বলেন অন্যান্য, এদের সহযোগিতাই হয় কিন্তু এইগুলি। যাই হোক, বিভিন্ন অস্থিতিশীল করার প্রচেষ্টা হয়েছে, হবে। এই যে বন্যা, অতি সুন্দর যে বন্যা হয়ে গেল, ভয়াবহ বন্যা, এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে কাজ করতে হবে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। আমার মনে হয় যে মানুষের এত রক্তদান দিতে যাবে না, এবং আমরা একটা বৈষম্যহীন সমাজ, একটা, যাতে আপনি যখন দেখবেন যে পরিবর্তনের কোনো সুযোগ নেই, যেমন যে আমি যাই করি আমি ক্ষমতায় থাকবো, তাহলে এইখান থেকে স্বৈরাচারী মন মানসিকতা কর্মকাণ্ডের সৃষ্টি হয়। এবং তাই হয়েছে। এদেরকে এমনও বলতে শুনেছি যে কিয়ামত পর্যন্ত নাকি তারা থাকবে। তো এই ধরনের আত্মম্বরিতা এবং যে একনায়ক সুলভ যে আচরণ, সেটাই তো আপনার মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে এবং সমাজে অস্থিরতা বৃদ্ধি করেছে, মানুষের হতাশা বৃদ্ধি করেছে। আপনি লেখাপড়া করে শুধুমাত্র রাজনৈতিক বিড়ম্বনায়, রাজনৈতিক কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। এটা তো কাম্য হতে পারে একটা স্বাধীন দেশে। এই দেশ জন্ম নিয়েছিল, পাকিস্তানিরা আমাদের গণরায়কে উপেক্ষা করেছিল, যে ভোটের রায়ে আওয়ামী লীগকে 70-এর নির্বাচনে মানুষ ক্ষমতায় দেখতে চেয়েছিল। পাকিস্তানিরা সেই রায়কে অস্বীকার করার কারণে মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের প্রত্যেকটি বিশ্বাসকে, প্রত্যেকটি আদর্শিক চিন্তাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে, শুধু চেতনা 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 বলে। আসলে চেতনার কিছুই ছিল না সেখানে।
আপনি সব দিকে এরা শুধু সুবিধা নিয়েছে এবং একটা মানে বিশ্রী অবস্থার সৃষ্টি করে শেষ পর্যন্ত বিদায় নিল। এখন এই যে আমাদের ঋণের যে বোঝা এরা জনগণের উপর চাপিয়ে পালিয়ে গিয়েছে, সেইখান থেকে দেশকে পুনরুদ্ধার করা অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা বেশ কষ্টকর। কিন্তু জনগণ, বাংলাদেশের জনগণ দেখছেন বন্যা মোকাবিলায় কীভাবে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। হাজার হাজার নৌকা নিয়ে মানুষ ছুটে গিয়েছে, বিভিন্ন ধরনের উদ্ধার কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে উদ্ধার করেছে। অর্থাৎ আমাদের ন্যাশনাল স্পিরিট যেটা এই মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশ বিরোধী যারা, এই ৭১ ধরনের ঘটনা ছিল, ২৪ একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ওই সময় যারা আপনার বাংলাদেশের বিরুদ্ধে ছিল তারাও ইতিহাসে ঠাঁই পায়নি। আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে তারাও ঠাঁই পাবে না আমার মনে হয়, এবং বাংলাদেশে এগিয়ে যাবে। কুলাউড়া পৌরসভায় ডাইনিং ডিলাইটের সকল ফুড সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পেতে যোগাযোগ করুন এখনই। যেহেতু সময় স্বল্পতা রয়েছে, সেহেতু সর্বশেষ একটি প্রশ্ন করে আসলে আমরা বিদায় নিতে যাচ্ছি। সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে আপনি আসলে দলের দুর্দিনে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন। সেই প্রেক্ষিতে হচ্ছে আপনার কি কোনো ধরনের প্ল্যান রয়েছে কিনা, যদি দল আপনাকে মৌলভীবাজার ২ আসন থেকে মনোনীত করে তাহলে আপনি নির্বাচন করবেন কিনা? দেখেন, রাজনীতি এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, অনেকেই দেখি, আমি খুব বিস্মিত হই মাঝে মাঝে, আবার পজিটিভ দিকও আছে এটা। অনেকেই আমার অনলাইনে জিজ্ঞেস করেন, এমার্জেন্সি আমার কাছে মনে হয়, যেহেতু আমি সুদীর্ঘদিন দেশের সঙ্গে আমার যোগাযোগ ছিল না, আমি চিনি না, অনেকেই আমি চিনি না। তো এই অবস্থায় আমার পক্ষে এই মুহূর্তে আমি বলতে পারি না যে আমি ইলেকশন করবো, এই ধরনের কোনো পরিকল্পনা আমার নেই। কিন্তু আর দলের জন্য কাজ করতে হলে, দেশের জন্য কাজ করতে হলে যে আমার নির্বাচনই করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি আমার যে কোনো অবস্থানে থেকে কাজ করতে পারবো। তো দল যদি আমার কোনো জায়গায় মনে করে যে তুমি এখানে কাজ করো, সেটা ইলেকশনই হোক অথবা যে কোনো কাজ, মাটি কাটার কাজই হোক, আমি করব, এটা আমি বিশ্বাস করি। আর দল আমার ট্র্যাক রেকর্ড জানে, দলের যাদের জানার প্রয়োজন ওনারা জানেন। আমি কৃতজ্ঞ আছি, আমাকে কিছু দিলেও কৃতজ্ঞ আছি, না দিলেও আমি কৃতজ্ঞ আছি। কারণ এই দল আমরা ৪৪ বৎসর ইতিমধ্যে করে ফেলেছি। আর বাজপেয়ী কয়েকদিন, যতদিন আছি বিএনপির ভালোতে ছিলাম, মন্দতে ছিলাম, বাকি জীবনও থাকবো এই দলে। এর বেশি আমার কাছে চাওয়ার নেই, পাওয়ার নেই। দেশটা ভালো চলুক, আমরা সবাই মিলে দেশটাকে যেন একটি বাসযোগ্য বৈষম্যহীন সমাজ কায়েম করতে পারে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আসলে আপনার এত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আসলে আমরাও চাই আমাদের বাংলাদেশ যেন সত্যিকার রূপে আসলে যে সোনার বাংলাদেশ হতে পারে। আমরা জানি বাংলাদেশ কোনো এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেখান থেকে আমরা উঠে এসেছি। আমরা এখন বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন দেখছি। আমরা অনেকেই বলছে বাংলাদেশের দ্বিতীয়বার আবারও স্বাধীন হয়েছে, এবং আমরা আমাদের 1971 সালের স্বাধীনতা চেতনা এবং 2024 সালে যে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে আবারও দেশ পুনরায় স্বাধীন হয়েছে, সেই সব বিষয় নিয়ে আমরা চাই যে দেশে আসলে আমাদের বৈষম্যতা দূরে থাকুক, আমাদের দেশ উন্নয়নের দিকে অগ্রযাত্রা করুক, এবং সত্যিকার অর্থে আসলে যারা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে কাজ করে তারাই আসলে আমাদের দেশ পরিচালনা করুক। এই বলে আমি বিদায় নিচ্ছি, এবং আপনিও আপনারও সময় নেই, দেশে যারা আপনার এই ইন্টারভিউটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি, আমি এই কুলাউড়ার সন্তান, এইখানে আমি বেড়ে উঠেছি। আমার যেটুকু শিক্ষা, রাজনৈতিক বলেন বা লেখাপড়ার, এই কুলাউড়া কেন্দ্রিক, আমি কুলাউড়া থেকে আমার বেড়ে ওঠা, যার জন্য আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কুলাউড়ার মানুষকে। সব সময় আমি অকৃত্রিম ভালোবাসার সহযোগিতা পেয়েছি। দলমত নির্বিশেষে মানুষ আমাকে যতটুকুই পছন্দ করে, হৃদয় উজাড় করে ওনাদের ভালোবাসা পেয়েছি সেই ছাত্র জীবন থেকে এই পর্যন্ত, যার জন্য আমি ঋণী, কৃতজ্ঞ। এবং সেই কৃতজ্ঞতা বা ওনাদের দেয়া সেই ভালোবাসার ঋণ যদি পরিশোধের কোনো সুযোগ পাই আমি করবো। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের সহকর্মীরা রয়েছেন, বন্ধুবান্ধব রয়েছেন, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে অনেকেই মারা গিয়েছেন, অনেকে অবসরে গিয়েছেন।
সবার প্রতি শুভকামনা এবং যারা এই ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অঙ্গত্ব পড়েছেন এবং পরিবার পরিজন এখনও সুস্থ হয়ে উঠেননি সবার সুস্থতা কামনা করি এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন। দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসুন। মরুম আরফিত রহমান প্রভুবাই জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা নসিব করেন দোয়া করি এবং সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ টাইমস টিভিকে। কুলাউড়া পৌরসভায় ডাইনিং ডিলাইটের সকল ফুড সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পেতে যোগাযোগ করুন এখনই।